তাহলে আজকে আমরা পড়বো ইংলিশ রাইটিং স্কিলস এর কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট ফাইনালের জন্য। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা পড়বো সেটা হচ্ছে, হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ দ্য রাইটিং প্রসেস? রাইটিং প্রসেসের বেসিক স্টেজ গুলো কি কি? অথবা কোনো কিছু লেখার আগে একটা প্রসেস আমাদের মেনটেন করতে হয়, সেটার কিছু বেসিক স্টেজ থাকে। সেই স্টেজ গুলো আমাদের এখানে রেসপেক্ট করতে হবে। এখন রাইটিং প্রসেস কি সেটা যদি বলি, তোমাকে যদি আমি বলি যে তুমি হচ্ছে একটা টপিক সম্পর্কে এসে লিখবা, এখন সেই টপিকটা হচ্ছে ইফ আই কুড ট্রাভেল টু দ্য ফিউচার। আমি যদি ভবিষ্যতে যাত্রা করতে পারতাম, এটা দিয়ে আমি বলছি তুমি যে একটা এসে লিখবা, নিজের মতো করে বানিয়ে তুমি একটা এসে লিখবা যে তুমি যদি ফিউচারে যেতে পারতা তাহলে তুমি কি করতা। হ্যাঁ, সেই নিজের অভিজ্ঞতা সম্পর্কে লিখবা, ইচ্ছা সম্পর্কে লিখবা। তো তখন লিখার আগে তুমি কি করবা, লিখার আগের যে প্রসেস গুলো আছে সেটাকে বলা হয় রাইটিং প্রসেস। লিখার আগের প্রসেসটাকে বলা হয় হচ্ছে রাইটিং প্রসেস। এখন বেসিক পাঁচটা প্রসেস আছে অথবা পাঁচটা স্টেজ আছে। সেই স্টেজ গুলো দেখো, প্রথমটা হচ্ছে প্রি রাইটিং, মানে লেখার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রি রাইটিং। তারপর হচ্ছে ড্রাফটিং, তারপর রিভাইজিং, এডিটিং, আর হচ্ছে পাবলিশিং। পাঁচটা কি কি দেখো, প্রি রাইটিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, আর হচ্ছে পাবলিশিং। তো প্রথম হচ্ছে প্রি রাইটিং। প্রি রাইটিং হচ্ছে প্রথম স্টেজ। প্রি রাইটিং হচ্ছে প্রথম স্টেজ অথবা প্রথম স্টেপ, যেখানে একজন রাইটার চিন্তা ভাবনা করে টপিক সম্পর্কে। এই যে তোমাকে আমি টপিকটা দিয়েছি, ইফ আই কুড ট্রাভেল টু দ্য ফিউচার, আমি যদি ভবিষ্যতে যাত্রা করতে পারতাম, এটা হচ্ছে তোমার টপিক। এখন তুমি এই টপিকে লিখবা, তো তুমি হচ্ছে এখানে লেখক। তুমি কি করবা, তুমি হচ্ছে টপিক সম্পর্কে ভাববা যে এই টপিক সম্পর্কে আসলে কি লেখা যায়। টপিক সম্পর্কে ভাববা, দেন হচ্ছে আইডিয়া গুলোকে গ্যাদার করবা। যে আমি প্রথমে গিয়ে হচ্ছে আমার বাবা মাকে থ্যাঙ্কস বলবো, অথবা আমার আমার যে ছোট ভার্সন বড় ভার্সনটা আছে তাকে হচ্ছে আমি অনেক কথা বলবো, উপদেশ দিব, তাকে আমি হাক করব। অনেক কিছু তুমি এখানে চিন্তা ভাবনা করতে পারো। তো তোমার মনের মধ্যে যতগুলো আইডিয়া আছে সেগুলো তুমি গ্যাদার করবা। তারপর হচ্ছে সেই প্ল্যান গুলোকে তুমি লিখবা, যে কোন আইডিয়ার পর কোনটা, কোন কাজের পর কোন কাজ তুমি করবা যদি তুমি ভবিষ্যতে যেতে পারো। তা আমরা তাহলে কি করি, লিখার আগে হচ্ছে আমরা ব্রেন স্টর্মিং করি। তো ব্রেন স্টর্মিং কি সেটা নিয়েও কিন্তু আমরা পড়বো, এটা একটু সংক্ষিপ্ত করে বলে দিই। ব্রেন স্টর্মিং হচ্ছে তোমার মাথার মধ্যে ঝড় তোলা। মানে যে কোনো বিষয় সম্পর্কে লিখার আগে তুমি যে চিন্তা ভাবনা করবা, চিন্তা ভাবনার একটা ঝড় হবে তোমার মাথায়, আইডিয়া গুলোর একটা ঝড় হবে, চিন্তা ভাবনার একটা ঝড় হবে, সেই ঝড়টাকেই বলা হয় ব্রেন স্টর্মিং, মানে ব্রেনের মধ্যে ঝড় তোলা চিন্তা ভাবনা। যে কোনো লিখার আগে যে আমরা চিন্তা ভাবনাটা করি সেই চিন্তা ভাবনাকেই হচ্ছে ব্রেন স্টর্মিং বলা হয়। তো এখানে তো আমরা পড়তেছি যে প্রি রাইটিং যে স্টেজটা আছে সেটা সম্পর্কে। তো প্রি রাইটিং এ আমরা কি করি, আমরা হচ্ছে টপিক সম্পর্কে ভাবি, আইডিয়া গুলোকে গ্যাদার করি, এন্ড কিভাবে লিখবো সেটা প্ল্যান করি, ব্রেন স্টর্মিং করি, দেন লিস্টিং করি, মাইন্ড ম্যাপিং করি। আমাদের চিন্তা ভাবনা গুলোকে আমরা এখানে অর্গানাইজ করি। মানে হচ্ছে লেখার আগে যে প্রিপারেশন সেটাকেই বলা হয় হচ্ছে প্রি রাইটিং। তারপর হচ্ছে ড্রাফটিং। ড্রাফটিং হচ্ছে সেকেন্ড স্টেজ। ড্রাফটিং ইজ দ্য সেকেন্ড স্টেজ। ড্রাফটিং এর সময় একজন রাইটার কি করে, সে হচ্ছে তার আইডিয়া গুলোকে এক্সপ্রেস করে। এই যে এতক্ষণ যে সে ব্রেন স্টর্মিং করলো, তারপর বিভিন্ন আইডিয়া গ্যাদার করলো, সেগুলো এখন সে লিখবে। ড্রাফটিং এ সে হচ্ছে সেগুলো লিখবে, ফুল সেন্টেন্সের মধ্যে লিখবে, প্যারাগ্রাফের মধ্যে লিখবে। তারপর এখানে কিন্তু গ্রামারে ভুল হতে পারে, স্পেলিং এ ভুল হতে পারে, অনেক কিছু এখানে ভুল হতে পারে। বাট এই ভুলগুলো এখানে মেইন কনসার্ন না। এই ভুলগুলো হচ্ছে আমরা অন্য স্টেজের মধ্যে ফিক্স করব। এখন যতই ভুল হোক গ্রামারে, তারপর হচ্ছে স্পেলিং এ ভুল হোক, এখানে জাস্ট আমাদের মেইন কনসার্নটা হচ্ছে আইডিয়া গুলোকে একসাথে লেখা। এই যে স্ক্রিনে দাগাচ্ছ কে, ফারিয়া তুমি স্ক্রিনে দাগাচ্ছ, কেউ স্ক্রিনে দাগ দিও না। এটা হচ্ছে আমার এখান থেকে কাটা যায় না, যে করছো তারই কাটতে হবে। যেটা বলতেছিলাম যে ড্রাফটিং। হ্যাঁ, তো ড্রাফটিং হচ্ছে সেকেন্ড স্টেজ। এখানে একজন রাইটার হচ্ছে তার চিন্তা ভাবনা গুলো, আইডিয়া গুলোকে খাতায় লিখে। তো এখানে বিভিন্ন গ্রামারের ভুল হতে পারে, স্পেলিং এর ভুল হতে পারে, বাট সেটা এখানে মূল কনসার্ন না। এখানে মূল ফোকাস হচ্ছে আইডিয়া গুলোকে প্রেজেন্ট করা। তারপর হচ্ছে রিভাইসিং। রিভাইসিং হচ্ছে 3 নাম্বার স্টেজ। রিভাইসিং হচ্ছে 3 নাম্বার স্টেজ অথবা 3 নাম্বার স্টেপ বলতে পারো। তো এই স্টেজের মধ্যে লেখার যে কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে এখানে বিষয়বস্তু অথবা সাবজেক্ট, আমরা যেই বিষয় লিখতেছি সেই বিষয়ের যে কন্টেন্ট সেটাকে ইমপ্রুভ করা হয়, রিভাইজ করা হয়। রাইটার এখানে চেক করে যে তার যে আইডিয়া গুলো আছে, চিন্তা ভাবনা গুলো আছে, সেগুলো কি স্পষ্ট আছে কিনা, মানে সে যেটা বলতে চাচ্ছে সেটাকে সে স্পষ্ট করে মানুষকে বুঝাতে পারতেছে কিনা, অথবা সেটাকে ওয়েল অর্গানাইজড হয়েছে কিনা। নতুন ডিটেলস কিন্তু রিভাইসিং স্টেজের মধ্যে অ্যাড করা হয়। নতুন অনেক ডিটেলস আমরা অ্যাড করতে পারি, যেগুলো হচ্ছে আননেসেসারি চিন্তা ভাবনা আছে,
ডটস আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি। তারপর সেন্টেন্সের যে অর্ডার, অর্ডার মানে হচ্ছে এখানে ক্রম, মানে কোন সেন্টেন্সের আগে কোনটা থাকবে কোনটা পরে থাকবে, সেই অর্ডার ক্রমটা কিন্তু আমরা এখানে পরিবর্তন করতে পারি। তাহলে রিভাইসিং এর মধ্যে কি কি করা যায়? রিভাইসিং এর মধ্যে লেখার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে ইমপ্রুভ করা হয়। এখানে রাইটার চেক করে যে আইডিয়াগুলো ক্লিয়ার আছে কিনা, ওয়েল অর্গানাইজড আছে কিনা, নতুন ডিটেলস এখানে অ্যাড করা যায়। তারপর পুরোনো যে আননেসেসারি পার্ট গুলো আছে সেগুলো রিমুভ করা যায়। সেন্টেন্সের যে অর্ডার আছে সেটাও হচ্ছে চেঞ্জ করা যায়। তারপর 4 নাম্বার স্টেজ হচ্ছে এডিটিং। এডিটিং মানে হচ্ছে এখানে গ্রামার এডিট করা হবে, মানে গ্রামারে যদি ভুল থাকে সেটা চেক করা হবে। গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং এইসব জিনিসপত্রকে চেক করাকে বলা হয় এডিটিং। তো এডিটিং এর মধ্যে ইনশিওর করা হয় যে সেন্টেন্স গুলো যাতে একদম কারেক্ট থাকে। আর রাইটিং হচ্ছে এখানে যাতে ল্যাঙ্গুয়েজের রুলস গুলোকে ফলো করে। তারপর 5 নম্বর যে স্টেজ সেটা হচ্ছে পাবলিশিং। পাবলিশিং হচ্ছে ফাইনাল স্টেজ। পাবলিশিং এর মধ্যে একজন রাইটার অন্যদের সাথে শেয়ার করে যে সে কি লিখেছে। এটা আমি তোমাকে একটা এসে লিখতে বললাম যে ইফ আই কুড ট্রাভেল টু দ্য ফিউচার, এখন লিখার পর তুমি সেটা পাবলিশ করবা, মানে আমার কাছে সাবমিট করবা। এখানে সাবমিট করাটাই হচ্ছে পাবলিশিং। পাবলিশ মানে যে এখানে কোনো রিপোর্ট পেপারের মধ্যে পাবলিশ করতে হবে অথবা নিউজ পেপারে পাবলিশ করতে হবে, ব্যাপারটা এমন না। পাবলিশিং মানে হচ্ছে টিচারের কাছে দেওয়া অথবা অনলাইনে পোস্ট করা বা অন্যদের কাছে এটা দেওয়া, শোনানো, জোরে জোরে পড়ে শোনানো, ক্লাসের মধ্যে অনেক কিছুই হতে পারে। তাহলে আমরা কি দেখেছি যে লেখার হচ্ছে 5টা স্টেজ থাকে, মানে রাইটিং প্রসেস হচ্ছে 5টা থাকে। তো 5টা প্রসেস কি কি? একটা হচ্ছে প্রি রাইটিং। প্রি রাইটিং এ কি করা হয়? প্রি রাইটিং এ হচ্ছে একজন লেখক চিন্তা ভাবনা করে টপিক সম্পর্কে, দেন আইডিয়া গুলোকে গ্যাদার করে, তারপর হচ্ছে এই চিন্তা ভাবনাগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করে। মানে এটা হচ্ছে লেখার আগের যে প্রস্তুতি সেটা। প্রি রাইটিং হচ্ছে কি লেখার আগের যে প্রস্তুতি সেটা, তারপর হচ্ছে ড্রাফট করা হয়। এই যে তার চিন্তা ভাবনাগুলো প্রি রাইটিং এ যে সে চিন্তা ভাবনা করলো, ব্রেন স্টর্মিং করলো, সেটা যখন খাতায় লেখা হবে সেটা হবে ড্রাফটিং। ড্রাফটিং এর পর হচ্ছে রিভাইসিং। রিভাইসিং এর মধ্যে এখানে যে আননেসেসারি পার্ট গুলো আছে সেগুলো রিমুভ করা হবে, নতুন ডিটেলস অ্যাড করা হবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা দেখা হবে, অথবা সেন্টেন্সের যে অর্ডার সেটাও কিন্তু পরিবর্তন করা যেতে পারে। তারপর হচ্ছে এডিটিং। এডিটিং এর মধ্যে হচ্ছে গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং এগুলো হচ্ছে চেক করা হবে। এখন আমি বলি এই 5টা স্টেজের মধ্যে তোমাদের কনফিউশন হবে এই দুটার মধ্যে, রিভাইসিং আর হচ্ছে এডিটিং এর মধ্যে। রিভাইসিং এর মধ্যে দেখো আমরা যখন একটা লেখার পরে রিভাইজ করি তখন কিন্তু আমরা একসাথে সবকিছু চেক করে ফেলি, মানে একসাথে হচ্ছে সেন্টেন্স গুলো ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, আমরা সব একসাথে চেক করে ফেলি, এন্ড সেটাকে আমরা নাম দিই হচ্ছে রিভাইসিং। বাট এখানে রিভাইসিং আর এডিটিং হচ্ছে ডিফারেন্ট। রিভাইসিং এর মধ্যে জাস্ট হচ্ছে তুমি আইডিয়াটাকে ক্লিয়ার আছে কিনা সেটা দেখবা। রিভাইসিং এ হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার আছে কিনা সেটা দেখবো, ওয়েল অর্গানাইজড আছে কিনা সেটা দেখবো, নতুন ডিটেলস অ্যাড করবো, পুরোনো ডিটেলস যেগুলো আননেসেসারি সেগুলো আমরা বাদ দিব। হ্যাঁ, এটা হচ্ছে রিভাইসিং। আর এডিটিং এর মধ্যে হবে হচ্ছে গ্রামার, পাঞ্চুয়েশন, স্পেলিং চেকিং। এডিটিং এ কি হবে? গ্রামার, পাঞ্চুয়েশন আর স্পেলিংটাকে চেক করা হবে। তো এই ডিফারেন্সটা একটু মনে রাখবো, এটা পরীক্ষার হলে অনেক কনফিউশন হয় যে রিভাইসিং এ কি কি করতে হয় আর এডিটিং এ কি কি করতে হয়। আর পাবলিশ মানে তো সাবমিট করা, এটা সবাই জানো। পাবলিশ বলতে হচ্ছে কি সাবমিট করা, টিচারের কাছে সাবমিট করা, অনলাইনে পোস্ট করা অথবা ক্লাসে সবার সামনে জোরে জোরে বলা, সেটা হচ্ছে পাবলিশিং। তাহলে আমরা কি দেখলাম? রাইটিং প্রসেসের বেসিক স্টেজ হচ্ছে 5টা: প্রি রাইটিং, ড্রাফটিং, রিভাইসিং, এডিটিং আর হচ্ছে পাবলিশিং। সবাই বুঝছো আশা করি। এখন চলো আমরা নেক্সট একটা শর্ট কোশ্চেন দেখি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড প্যারাগ্রাফ এন্ড আ গুড এসে? সরি, এটা হবে হচ্ছে গুড প্যারাগ্রাফ। এটা এডিট করেছিলাম বাট কোশ্চেনটা এডিট করতে ভুলে গিয়েছি, অ্যান্সারটা এডিট করা হয়েছে। তো এখন গুড প্যারাগ্রাফের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। মানে একটা ভালো প্যারাগ্রাফ যে তুমি লিখবা, নিজের মতো করে তুমি একটা প্যারাগ্রাফ লিখবা এন্ড সেটার বৈশিষ্ট্যগুলো কি কি। প্যারাগ্রাফটাকে ভালো করতে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রাখা লাগে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে বলবো। তো একটা গুড প্যারাগ্রাফের অনেক ইম্পর্টেন্ট কিছু ফিচার থাকে। প্রথম ফিচার হচ্ছে ফার্স্ট, ইট শুড হ্যাভ এ টপিক সেন্টেন্স। প্রথমত এটার একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। একটা ভালো প্যারাগ্রাফের কি থাকে? টপিক সেন্টেন্স থাকে। এখন টপিক সেন্টেন্সে কিন্তু বলা হয় যে প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি। টপিক সেন্টেন্সে বলা হয় প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা কি। দিস সেন্টেন্স ইজ ইউজুয়ালি এট দ্য বিগিনিং। তো টপিক সেন্টেন্স তো আমরা জানি যে একদম প্রথম লাইন, প্যারাগ্রাফের যে প্রথম লাইন সেটাকে বলা হয় কি টপিক সেন্টেন্স। আচ্ছা, টপিক সেন্টেন্স তোমরা যখন প্যারাগ্রাফ লিখো তো কখনোই কিন্তু লিখবা না যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অথবা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিউটিফুল থিং, এইসব জিনিসপত্র কিন্তু কখনোই টপিক সেন্টেন্স তোমরা বলবো না।
টপিক সেন্টেন্সটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন প্যারাগ্রাফের মধ্যে। সেই লাইনের মধ্যে তোমার অবশ্যই প্যারাগ্রাফের যে মূল আইডিয়া সেটাই বলতে হবে। খুব সুন্দর থিং অথবা এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, এইসব জিনিসপত্র বলে কখনোই হচ্ছে প্যারাগ্রাফটা শুরু করবেন। কারণ প্রথম লাইনটা হচ্ছে কি টপিক সেন্টেন্স হয়, আর টপিক সেন্টেন্স লেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো টপিক সেন্টেন্স মূলত বড় একটা লাইন হবে যেটার মধ্যে মেইন আইডিয়াটা দেওয়া হবে প্যারাগ্রাফ সম্পর্কে। তো এই সেন্টেন্সটা হচ্ছে প্রথমেই থাকে। তো এটা হচ্ছে আমাদের প্রথম বৈশিষ্ট্য, যে ভালো প্যারাগ্রাফের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে টপিক সেন্টেন্স থাকবে। তারপর সেকেন্ড হচ্ছে এখানে সাপোর্টিং সেন্টেন্স থাকবে। সেকেন্ড হচ্ছে কি এখানে সাপোর্টিং সেন্টেন্স থাকবে। তো সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে আরো বেশি ডিটেলস থাকে, ফ্যাক্ট থাকে, এক্সাম্পলস থাকে। দিস সেন্টেন্সেস শুড বি কানেক্টেড এন্ড রেলিভেন্ট। তো এইসব যে সেন্টেন্স গুলো আছে, মানে টপিক সেন্টেন্সের পর যে সাপোর্টিং সেন্টেন্স গুলো থাকবে, সেই সেন্টেন্স গুলো যাতে কানেক্টেড থাকে আর রেলিভেন্ট থাকে। রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। তো প্রতিটা সেন্টেন্স প্যারাগ্রাফের মধ্যে কি হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। এটাও কিন্তু একটা ভালো প্যারাগ্রাফের বৈশিষ্ট্য। তো ভালো প্যারাগ্রাফের কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছি। প্রথমত যে এখানে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, তারপর সাপোর্টিং সেন্টেন্স থাকতে হবে, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা সেন্টেন্স কানেক্টেড থাকবে, রেলিভেন্ট থাকবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটা ভালো প্যারাগ্রাফের মধ্যে ইউনিটি থাকে। ইউনিটি মানে হচ্ছে এই একটা প্যারাগ্রাফের মধ্যে যতগুলো সেন্টেন্স, সবগুলো সেন্টেন্স হচ্ছে একটা টপিক সম্পর্কে কথা বলবে। এখানে অপ্রাসঙ্গিক কোনো কথা আসবে না। যখন প্রতিটা সেন্টেন্স একটা টপিক সম্পর্কে কথা বলবে, তখন দেখা যাবে যে ওই প্যারাগ্রাফের মধ্যে ইউনিটি আছে, একতা আছে। তাহলে একটা ভালো প্যারাগ্রাফের কি থাকা লাগে, ইউনিটি থাকা লাগে। এখানে যদি কোনো অফ টপিক সেন্টেন্স থাকে সেটা অবশ্যই আমাদের রিমুভ করে দিতে হবে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোহেরেন্স। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কোহেরেন্স। এখন কোহেরেন্স মানে কি? কোহেরেন্স মানে হচ্ছে যে একটা সেন্টেন্স থেকে যে আরেকটা সেন্টেন্সে আমরা যাচ্ছি প্যারাগ্রাফ লেখার সময়, এই যাত্রাটা যাতে খুব স্মুথ হয়, মানে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স যাতে খুব স্মুথলি ফ্লো করে। সেন্টেন্স গুলোর মধ্যে যাতে সম্পর্ক থাকে, সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক থাকাকেই বলা হয় কোহেরেন্স। তোমাদের আজকে আমি পড়াবো যে কোহেরেন্স আর হচ্ছে কোহেশনের মধ্যে ডিফারেন্সটা কি, তখন আরো ক্লিয়ারলি বুঝবা। বাট এখন বুঝো যে কোহেরেন্স মানে কি। একটা প্যারাগ্রাফের মধ্যে কোহেরেন্স অবশ্যই থাকতে হয়। কোহেরেন্স মানে হচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক থাকতে হবে। এখন সেন্টেন্স গুলোর মধ্যে আমরা সম্পর্ক কিভাবে স্থাপন করব? সেন্টেন্স গুলোর মধ্যে আমরা লিঙ্কার্স আর ট্রানজিশন ওয়ার্ডস এর মাধ্যমে সম্পর্ক স্থাপন করব। যেমন হচ্ছে ফার্স্ট, তারপর নেক্সট, দেয়ারফর, এগুলো যদি আমরা দেই, এগুলো ব্যবহার করার ফলে কিন্তু একটা আইডিয়া, একটা টপিক আরো বেশি স্পষ্ট মনে হয়। এটা ব্রোকেন মনে হয় না, কনফিউজিং মনে হয় না। এমন মনে হয় যে সবগুলো লাইনের মধ্যে সম্পর্ক আছে, এন্ড প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্স কি একটা টপিক সম্পর্কে কথা বলতেছে। তাহলে কি একটা ভালো প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকতে হয়? ইউনিটি থাকতে হয়, টপিক সেন্টেন্স থাকতে হয়, সাপোর্টিং সেন্টেন্স থাকতে হয়, এক্সাম্পল থাকতে হয়, কোহেরেন্স থাকতে হয়, এন্ড তারপর হচ্ছে লিঙ্কার্সও কিন্তু থাকতে হয়। লিঙ্কার্স, ট্রানজিশন ওয়ার্ডস, এগুলো থাকতে হয়। তো এগুলো লিখলেই তোমাদের হয়ে যাবে। সবাই বুঝছো এটা, যে ভালো প্যারাগ্রাফের কি কি বৈশিষ্ট্য থাকে? বুঝছো কিনা আমাকে জানাও। আমাকে কেউ বলো যে ভালো প্যারাগ্রাফের কি কি বৈশিষ্ট্য থাকে। বুঝছি, বাট কোহেশনও তো থাকা দরকার মনে হয়। হ্যাঁ, কোহেশনও থাকা দরকার, কোহেশনও থাকবে, কোহেরেন্সও থাকবে। আচ্ছা, সেটা তুমি আলাদা করে লিখতে পারো, এখানে লেখা হয়নি। বাট কোহেশনও থাকবে, কোহেরেন্সও থাকবে। আরো অনেক কিছু তুমি নিজের মতো করে কিন্তু লিখতে পারো। যেমন হচ্ছে একটা ভালো প্যারাগ্রাফের স্পেলিং, গ্রামার সবগুলো কারেক্ট হতে হবে। কত কিছু লিখলে লেখা যায়, যেগুলো তুমি জানো ওইগুলো তুমি লিখতে পারো। কিন্তু এই কোশ্চেনের মার্কস তো কম, তাই না? এই জন্য তো আমরা সব লিখতে পারবো না। এই জন্য আমি সব ইনক্লুড করি না, যেহেতু তোমাদের মার্কস কম এখানে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নটা করবো, হোয়াট ইজ লিঙ্কার, শো সাম এক্সাম্পলস। লিঙ্কার কি? হ্যাঁ, লিঙ্কার সম্পর্কে জানতে হবে। তো লিঙ্কারকে আবার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বলা হয়, ট্রানজিশনস বলা হয়। লিঙ্কারকে কি বলা হয়? লিঙ্কারকে লিঙ্কিং ওয়ার্ডস, ট্রানজিশনস বলা হয়। আচ্ছা, একজন লিখেছ যে একটা ভালো প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকে, সাপোর্টিং সেন্টেন্স থাকে, বডি থাকে, কনক্লুডিং সেন্টেন্স থাকে, তারপর হচ্ছে কোহেশন থাকে, কোহেরেন্স থাকে, ইউনিটি থাকে, তারপর হচ্ছে গ্রামার, পাঞ্চুয়েশন, এগুলো ঠিক মতো থাকে, লিঙ্কিং ওয়ার্ডস থাকে। অনেক কিছু কিন্তু লিখতে পারবা নিজেদের মতো করে, যেটা তোমরা বুঝো সব লিখে দিবে।
আচ্ছা, তো লিঙ্কার কি? লিঙ্কার হচ্ছে, লিঙ্কারের অনেকগুলো নাম আছে, যেমন লিঙ্কিং ওয়ার্ডস, তারপর হচ্ছে ট্রানজিশন, এগুলো হচ্ছে লিঙ্কার্স। এখন লিঙ্কার্স মানে হচ্ছে কিছু শব্দ অথবা ফ্রেজ, শব্দ আর ফ্রেজ যেগুলো আইডিয়াটাকে কানেক্ট করে, সেন্টেন্স কানেক্ট করে, প্যারাগ্রাফকে কানেক্ট করে। দে হেল্প মেকিং রাইটিং স্মুথ, লজিক্যাল এন্ড ইজি টু ফলো। তো এই লিঙ্কার্স যখন আমরা ব্যবহার করি, একটা লেখা খুব স্মুথ হয়, লজিক্যাল হয়, আর সেটা ফলো করা খুব ইজি হয় আমাদের জন্য। উইদাউট লিঙ্কার্স রাইটিং মে ফিল ব্রোকেন অর কনফিউজিং। লিঙ্কার্স না থাকলে একটা প্যারাগ্রাফ, একটা এসে ব্রোকেন মনে হতে পারে, কনফিউজিং মনে হতে পারে। লিঙ্কার্স আসলে আমাদেরকে শো করে যে আইডিয়া গুলোর মধ্যে সম্পর্কটা কি, সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্কটা কি, সেটা হচ্ছে লিঙ্কার্স আমাদেরকে শো করে। যেমন লিঙ্কার্স এর উদাহরণ হচ্ছে এডিশন, তারপর কন্ট্রাস্ট, কোজ এন্ড এফেক্ট, সিকোয়েন্স, তারপর হচ্ছে কনক্লুশন। এগুলোর মধ্যে হচ্ছে লিঙ্কার্স অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখে, এগুলো যাতে মানুষ স্পষ্ট করে বুঝতে পারে, যাতে কোনো কনফিউশন না হয়। যেমন দেখো, অনেক ধরনের লিঙ্কার্স কিন্তু থাকে। এখন এক একটা উদ্দেশ্যের সময় এক এক ধরনের লিঙ্কার্স ব্যবহার করা হয়। যেমন প্রথমে হচ্ছে এডিশন। এডিশনটা হচ্ছে আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করি এডিশন বোঝাতে। অ্যান্ড, অলসো, মোরএভার, ইন এডিশন, এই ওয়ার্ড গুলো কিন্তু ব্যবহার করতে পারি। তো এই ওয়ার্ড ফ্রেজ এগুলোকে বলা হয় হচ্ছে লিঙ্কার্স। তো এডিশন বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি। আচ্ছা, এডিশন মানে কি? এডিশন মানে হচ্ছে যোগ করা, নতুন কিছু যোগ করা। এই যে দেখো এক্সাম্পল, শি ইজ স্মার্ট এন্ড ফ্রেন্ডলি। আমরা হচ্ছে বললাম যে সে হচ্ছে খুব স্মার্ট এবং হচ্ছে ফ্রেন্ডলি। তো এখানে অ্যান্ড দিয়ে আমরা নতুন একটা কোয়ালিটি যোগ করেছি, তাই না? তো নতুন একটা কোয়ালিটি যোগ করা মানে হচ্ছে এডিশন। তো এডিশন বোঝাতে আমরা বিভিন্ন লিঙ্কার্স ব্যবহার করতে পারি, যেমন অ্যান্ড, অলসো, মোরএভার, ইন এডিশন। তারপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বোঝানোর জন্য দেখো ব্যবহার করতে পারি আমরা বাট, হাউএভার, অলদো, অন দ্য আদার হ্যান্ড। এক্সাম্পল হচ্ছে হি ইজ রিচ বাট আনহ্যাপি। এই যে বাট, বাট কিন্তু এখানে কন্ট্রাস্টের কাজটা করেছে। আমরা কি বলেছি যে সে খুব ধনী কিন্তু সে অসুখী, ধনী কিন্তু অসুখী। ধনী আর অসুখী হচ্ছে এখানে কন্ট্রাস্ট মূলক কথা, বিপরীত বোঝানো হচ্ছে কন্ট্রাস্ট দ্বারা। তাহলে আমরা কন্ট্রাস্ট বোঝানোর জন্য কোন ওয়ার্ডস গুলো ব্যবহার করি? বাট, হাউএভার, অলদো, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করি। তারপর হচ্ছে কোজ এন্ড এফেক্ট। কোজ এন্ড এফেক্ট বোঝানোর জন্য আমরা ব্যবহার করি বিকজ, সো, দেয়ারফর। বিকজ, সো, দেয়ারফর ব্যবহার করি। এক্সাম্পল হচ্ছে আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এই যে বিকজটা হচ্ছে এখানে কারণ, তাহলে কোজ এন্ড এফেক্ট। কোজ এন্ড এফেক্ট মানে হচ্ছে কারণ এবং প্রভাব। কোজ মানে কি কারণ, এফেক্ট বলতে প্রভাব। তাহলে আমি হচ্ছে বাসায় ছিলাম কারণ, কারণ হচ্ছে তখন বৃষ্টি হচ্ছিল। তো এখানে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, এন্ড কারণের প্রভাব হচ্ছে বৃষ্টির কারণে আমি বাসায় ছিলাম। তারপর দেখো টাইম বোঝানোর জন্য আমরা কিছু লিঙ্কার্স ব্যবহার করি, সেটা হচ্ছে আফটার, বিফোর, দেন। এক্সাম্পল হচ্ছে উই ওয়েন্ট আউট আফটার ডিনার। তো ডিনার করার পর আমরা বাইরে গেলাম। সময় বোঝানোর জন্য কিন্তু কিছু স্পেসিফিক লিঙ্কার্স ব্যবহার করা হয়, যেমন হচ্ছে কি আফটার, বিফোর, দেন। তাহলে আমরা দেখলাম যে লিঙ্কার্স কে বলা হয় কি লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনস। এগুলো হচ্ছে ওয়ার্ডস অথবা ফ্রেজেস যেগুলোর মাধ্যমে আইডিয়া অথবা সেন্টেন্স গুলোকে কানেক্ট করা হয় একটা প্যারাগ্রাফের মধ্যে। তো যখন আমরা লিঙ্কার্স ব্যবহার করি তখন আমাদের রাইটিংটা স্মুথ হয়, লজিক্যাল হয়, ইজি টু ফলো হয়। এখন লিঙ্কার্স ছাড়া যে কোনো লেখা কিন্তু খুব কনফিউজিং মনে হতে পারে। তো লিঙ্কার্স কি করে? লিঙ্কার্স হচ্ছে আইডিয়া গুলোর মধ্যে সম্পর্ক দেখায়। যেমন হচ্ছে আমরা দেখেছি যে কিছু একটা যোগ করার জন্য আমরা লিঙ্কার্স ব্যবহার করি, অ্যান্ড, অলসো, মোরএভার, এগুলো ব্যবহার করতে পারি। তারপর কন্ট্রাস্ট বোঝানোর জন্য কি বাট, হাউএভার, অলদো, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করতে পারি। কোজ এন্ড এফেক্ট বোঝাতে বিকজ, সো, দেয়ারফর আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে টাইম বোঝাতে আফটার, বিফোর, দেন আমরা ব্যবহার করতে পারি। তো এইটুক কিন্তু তোমাদের 5 মার্কের জন্য, 4 মার্কের জন্য একদম পারফেক্ট। এইটুক যদি লিখতে পারো একদম ওনারা 4 দিতে বাধ্য। তো রাইটিং স্কিলস এর মধ্যে এই শর্ট কোশ্চেন যদি কমন এসে যায় তখন কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায়, যদি ঠিক মতো লিখতে পারো, কারণ এখানে মার্কস ওনারা কাটে না, সঠিক লিখলে মার্কস ওনারা কাটে না। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কোহেরেন্স? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কোহেশন এন্ড কোহেরেন্স? তুমি হচ্ছে কোহেরেন্স সম্পর্কে কি জানো, আর কোহেশন এন্ড কোহেরেন্স এর ডিফারেন্সটা কি? তো প্রথমে আমরা হচ্ছে কোহেরেন্স সম্পর্কে জানবো যে কোহেরেন্সটা কি। Coherence refers to the logical and meaningful connection of ideas in a piece of writing. তাহলে যে কোনো লেখার মধ্যে কোহেরেন্স হচ্ছে লজিক্যাল আর মিনিংফুল কানেকশন ইন আইডিয়াস। আইডিয়াগুলোর মধ্যে যে সম্পর্ক, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকে। এখন সেন্টেন্সেরও তো কিছু আইডিয়া আছে, তাই না? সেন্টেন্স গুলোর অর্থ আছে, অর্থ অথবা আইডিয়া কিন্তু একই কথা এখানে।
যদি আমরা আক্ষরিক ভাবে বলি তাহলে এক কথা না, বাট এখানে হচ্ছে এক কথা। অর্থ আর আইডিয়া এখানে এক কথা। তাহলে একটা প্যারাগ্রাফের একটা অর্থ থাকে, আইডিয়া থাকে, তাই না? এখন সেই আইডিয়া গুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করাকে বলা হয় কোহেরেন্স। আইডিয়া গুলোর সম্পর্ক থাকাকে বলা হয় কোহেরেন্স। এখন কোহেরেন্স যদি একটা লেখার মধ্যে থাকে, রিডার্সরা হচ্ছে ওই প্যারাগ্রাফের যে মেসেজটা ছিল, মূল কথাটা ছিল, খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবেন। Coherence means that all ideas in paragraph or essay are arranged in a logical order. Each sentence naturally follows the previous one. তো coherence মানে হচ্ছে একটা প্যারাগ্রাফে যতগুলো আইডিয়া আছে অথবা একটা এসের যতগুলো আইডিয়া আছে সবগুলো হচ্ছে লজিক্যাল অর্ডারে রাখা হয়েছে। লজিক্যাল অর্ডার মানে বুঝতেছো যে কোন লাইনের পর কোন লাইন হবে সেটা হচ্ছে একদম যুক্তিসঙ্গত ভাবে রাখা হয়েছে। উল্টাপাল্টা কিন্তু এখানে কোনো লাইন রাখা হয়নি। মানে যেই লাইনটা আগে থাকার কথা ছিল সেটা কিন্তু এখানে পরে দেওয়া হয়নি, কিন্তু যেটা পরে থাকার কথা ছিল সেটা আগে দেওয়া হয়নি। এখানে হচ্ছে সব লজিক্যাল অর্ডার মেনটেন করে অ্যারেঞ্জ করা হয়েছে লাইনগুলো। এন্ড এজন্য হচ্ছে এটা যে মেসেজ, একটা প্যারাগ্রাফ এসের যে মূল মেসেজ সেটা আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারি। তো একটা কোহেরেন্ট প্যারাগ্রাফ সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়াতে ফোকাস করে। যতগুলো সাপোর্টিং সেন্টেন্স থাকে সেই সবগুলো সাপোর্টিং সেন্টেন্স একটা আইডিয়াকেই কিন্তু ডেভেলপ করে, একটা আইডিয়াকেই কিন্তু প্রতিটা সেন্টেন্স এখানে এক্সপ্লেন করে। তো কোহেরেন্স আমরা তখনই পাবো যখন হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে প্রপার অর্গানাইজেশন থাকবে, মানে লাইন্স গুলো টোটালি হচ্ছে অর্ডার মেনটেন করে থাকবে, ক্রম মেনটেন করে থাকবে, কোনটা আগে কোনটা পরে এটা যদি একদম ঠিকভাবে থাকে, প্রপার যদি অর্গানাইজেশন থাকে, তখন বলা যাবে যে এই প্যারাগ্রাফের মধ্যে কোহেরেন্স আছে। যেমন হচ্ছে একটা যদি ক্লিয়ার ইন্ট্রোডাকশন থাকে, একটা যদি ভালো বডি থাকে, কনক্লুশন থাকে, তখন তখন আমরা বলতে পারি যে এটার মধ্যে কি কোহেরেন্স আছে। আপু সব কি মুখস্থ করতে হবে নাকি নিজের মতো লেখা যাবে? নিজের মতো লিখতে পারবা তুমি যদি তোমার ফ্রি হ্যান্ডরাইটিং ভালো থাকে। বাট আমি বলবো যাদের ফ্রি হ্যান্ডরাইটিং ভালো না তারা হচ্ছে নিজের মতো লিখতে গিয়ে যদি গ্রামারে ভুল করো তাহলে এখানে মার্কস কাটা যাবে। এজন্য যাতে গ্রামারে ভুল না হয়, যেহেতু লেখাটা ছোট, গ্রামারে যাতে ভুল না হয়, তারপর নিজের মতো করে অনেক কিছু অ্যাড করতে পারো। সম্পূর্ণটা নিজের মতো লেখার দরকার নেই, তখন ভুল হতে পারে। তারপর দেখা হচ্ছে লজিক্যাল প্রোগ্রেশন অফ আইডিয়াস, লাইক মুভিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক অর ফ্রম কজ টু এফেক্ট হেল্পস মেনটেন কোহেরেন্স। When a paragraph is coherent, the reader can easily understand the writer's purpose without confusion. তো যখন একটা প্যারাগ্রাফের মধ্যে কি কোহেরেন্স থাকে তখন একজন রিডার খুব স্পষ্ট ভাবে রাইটারের কথাটা বুঝতে পারে, অথবা রাইটারের কি উদ্দেশ্য ছিল সেটা সে বুঝতে পারে। তো আমরা দেখতে পারতেছি কি যে কোহেরেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ কোহেরেন্স থাকলে একটা মেসেজ ক্লিয়ার থাকে, একটা মেসেজের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয় না। দেন প্রতিটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক থাকে, আইডিয়া গুলো কানেক্টেড থাকে, প্রতিটা সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে একটা সেন্ট্রাল আইডিয়াতে ফোকাস করে, তারা হচ্ছে ওই সেন্ট্রাল আইডিয়াটাকে ডেভেলপ করার চেষ্টা করে। তারপর হচ্ছে কোহেশন। কোহেশন মানে হচ্ছে গ্রামাটিক্যাল এন্ড লেক্সিক্যাল লিঙ্কস দ্যাট কানেক্ট সেন্টেন্সেস এন্ড আইডিয়াস ইন আ টেক্সট। ইট মেক্স দ্য রাইটিং ফ্লো স্মুথলি। তো কোহেশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এখন কোহেশন মানে হচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক। দেখো আমরা দেখেছি যে কোহেরেন্স মানে আইডিয়া গুলোর মধ্যে সম্পর্ক, কিন্তু কোহেশন মানে হচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক। এখানেই হচ্ছে মূল ডিফারেন্স। কোহেরেন্স মানে ছিল যে প্যারাগ্রাফের প্রতিটা আইডিয়া কানেক্টেড থাকবে, কিন্তু কোহেশন মানে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে যত গ্রামার আছে, তারপর হচ্ছে লেক্সিক্যাল লিঙ্ক আছে, সেগুলো সেন্টেন্স গুলোর মধ্যে প্রপারলি থাকবে। Cohesion is created by using linking words such as and, but, however, therefore and because. তো কোহেশন হচ্ছে আমরা লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে পারি। আমরা তো বললাম যে কোহেশন মানে হচ্ছে কি সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক। এখন সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কি ব্যবহার করি সেটা তো আমরা অলরেডি দেখেছি যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলে আমরা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি, সেন্টেন্স গুলোকে কানেক্ট করতে পারি। তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড অনেক ধরনের ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ইন কন্ট্রাস্ট, তারপর হচ্ছে অ্যাজ, অ্যান্ড, বাট, হাউএভার, দেয়ারফোর, বিকজ, এগুলো ব্যবহার করতে পারি। তারপর দেখো দ্য ইউজ অফ প্রোনাউন্স লাইক হি, শি, ইট, দে ডেভেলপ অ্যাবাউট রেপিটেশন অ্যান্ড কানেক্ট সেন্টেন্সেস। তো যখন আমরা হচ্ছে প্রোনাউন ব্যবহার করি, যেমন হচ্ছে হি, শি, ইট, এগুলো যখন ব্যবহার করি তখনও কিন্তু রেপিটেশনটা আমরা অ্যাভয়েড করতে পারি। একটা প্যারাগ্রাফ লেখার সময় মনে করে একজন সম্পর্কে আমরা লিখতেছি, যে আমরা লিখতেছি টপিকটা হচ্ছে দ্য পার্সন আই অ্যাডমায়ার মোস্ট।
অথবা দ্য পার্সন আই লাভ মোস্ট, মানে যেই পার্সনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে নিয়ে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। এখন প্যারাগ্রাফ লেখার সময় মনে করো তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, এখন মায়ের নামটা যাতে বারবার না আসে সেই জন্য কিন্তু এখানে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি, সরি, প্রোনাউন যেমন হি, শি, ইট এগুলো ব্যবহার করলে রেপিটেশনটাকে অ্যাভয়েড করা যায়, সেন্টেন্স গুলোকে কানেক্ট করা যায়। Repetition of keywords or the use of synonyms help maintain continuity in the text. তো রেপিটেশন যখন আমরা অ্যাভয়েড করব তখন কিন্তু আমাদের লেখাটা অলরেডি সুন্দর হয়ে যাবে, অর্গানাইজড থাকবে। তো কিওয়ার্ডস এর যে রেপিটেশন অথবা যে সিনোনিম সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে টেক্সটটা হচ্ছে সুন্দরভাবে মেনটেন করা যাবে। যে কোনো শব্দের সিনোনিম ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই শব্দ বারবার ব্যবহার না করে যদি সিনোনিম ব্যবহার করি অথবা অ্যান্টোনিম ব্যবহার করে সেটা বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু লেখাটা আরো ভালো হবে। তারপর দেখো হচ্ছে গ্রামাটিক্যাল ডিভাইসেস সাচ এস কনজাংশনস, রেফারেন্স ওয়ার্ডস এন্ড সাবস্টিটিউশন কন্ট্রিবিউট টু কোহেশন। গ্রামাটিক্যাল ডিভাইস যেমন কি কনজাংশনস, রেফারেন্স ওয়ার্ডস, সাবস্টিটিউশন এগুলো হচ্ছে কোহেশনে কন্ট্রিবিউট রাখে। A cohesive paragraph feels connected with sentences tied together through clear language links. তো একটা কোহেসিভ প্যারাগ্রাফ কিন্তু সবসময় কানেক্টেড ফিল হয়, এমন মনে হয় যে প্রতিটা সেন্টেন্স হচ্ছে একে অপরের সাথে টাইট কানেক্টেড, বাঁধা। এমন মনে হয় কি সেন্টেন্স গুলো কানেক্টেড, সেন্টেন্স গুলোর মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে, ওয়েল অর্গানাইজড মনে হয় যখন হচ্ছে একটা লেখার মধ্যে কোহেশন থাকে। বাট কোহেরেন্স এন্ড কোহেশন আর ইসেনশিয়াল ফর গুড রাইটিং। তো এখন হচ্ছে কোহেরেন্স আর কোহেশন দুইটাই কিন্তু একটা গুড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। কোহেরেন্স আর কোহেশন যখন একসাথে একটা লেখার মধ্যে থাকে তখন রাইটিংটা খুব ক্লিয়ার হয়, এফেক্টিভ হয়, ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়। এখন সবাই বলো দেখি তোমরা এটা বুঝছো? একটা মেইন ডিফারেন্স বলো যে কোহেশন আর কোহেরেন্সের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? আচ্ছা, একজন বলছো যে আপু 2-3 মার্কের কোশ্চেন গুলো কয় পেজ করে লিখতে হবে? যদি একটা কোশ্চেনের মার্ক থাকে 3 মার্ক, 3 মার্কের জন্য তুমি লিখবা হচ্ছে 1 পেজ থেকে 1.5 পেজ। 1.5 পেজ লিখতে পারলে ভালো, কিন্তু যাদের ফ্রি হ্যান্ড রাইটিং খারাপ এন্ড বেশি কিছু মনে থাকে না তখন তারা 1 পেজ লিখতে পারো, তো 1 পেজ থেকে 1.5 পেজের মধ্যে লিখলে ভালো। অথবা যারা 1.5 পেজের বেশি লিখতে পারো 2 পেজের মধ্যে তোমরা থাকতে পারো। যখন হচ্ছে 4 মার্ক থাকবে 4 মার্কের জন্য 2 পেজ 2.5 পেজ অবশ্যই লিখবা। 4 মার্কের জন্য কতটুকু লিখবা? 2 পেজ থেকে 2.5 পেজ লিখবা। আর হচ্ছে 3 মার্কের জন্য তোমরা 2 পেজের একটু কম লিখতে পারো, 1.5 পেজ লিখতে পারো। 1.5 পেজ যদি লিখো 3 মার্কের জন্য তখন স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতেছিলাম তোমাদের যে কোহেশন আর কোহেরেন্সের ডিফারেন্সটা কি বুঝতে পারছো? একটা ডিফারেন্স বলো। আপু, হ্যাঁ বলো। আমি কোহেরেন্সটা বুঝি নাই। কোহেরেন্সটা বুঝো নাই? কোহেরেন্সটা হচ্ছে আইডিয়াগুলোর মধ্যে সম্পর্ক থাকা। কোহেসিভ, কোহেসিভ, ইয়েস 2বার কেন লাগছে কোহেসিভ কোহেসিভ? কোহেসিভ কি, কি বলতে চাচ্ছ তুমি? আচ্ছা, আমি হচ্ছে তোমাদের কোহেরেন্সটা আরেকবার বলছি। কোহেরেন্সটা হচ্ছে আইডিয়াগুলোর মধ্যে সম্পর্ক, আইডিয়াগুলোর মধ্যে কানেকশন। কোহেরেন্স মানে হচ্ছে কি আইডিয়াগুলোর মধ্যে কানেকশন। এর মানে মনে করো তোমার এখানে আইডিয়া অথবা টপিকটা হচ্ছে ট্রি প্লান্টেশন, তোমার টপিক হচ্ছে ট্রি প্লান্টেশন। এখন তোমার প্যারাগ্রাফের যতগুলো সেন্টেন্স আছে প্রতিটা সেন্টেন্স হচ্ছে এখানে ট্রি প্লান্টেশন সম্পর্কেই কথা বলবে। ট্রি প্লান্টেশনের মধ্যে আবার এডুকেশন সম্পর্কে কিন্তু কথা বলা যাবে না। তাহলে কি একটা সেন্টেন্সের প্রতিটা একটা প্যারাগ্রাফের প্রতিটা সেন্টেন্স যখন একটা টপিক সম্পর্কে কথা বলবে, আইডিয়াগুলোর মধ্যে যখন সম্পর্ক থাকবে, যখন সেন্টেন্স গুলো প্রাসঙ্গিক থাকবে তখন সেটাকে বলা হবে কোহেরেন্স। এবার জি বুঝছো? আপু, বুঝছি। হ্যাঁ। আর কোহেশন মানে কি তাহলে বলো? কোহেশন, কোহেশনটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে সম্পর্ক থাকা, মানে সেন্টেন্সের মধ্যে কি বললাম যে লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলে সম্পর্ক স্থাপন করা যায়, সেন্টেন্স গুলো হচ্ছে ইনহ্যান্স করা যায়। যেমন আমরা বলেছিলাম কি শি ইজ স্মার্ট এন্ড ফ্রেন্ডলি, এন্ড আমরা যোগ করেছি তাই না, এন্ড হচ্ছে এখানে লিঙ্কিং ওয়ার্ড, এন্ড এর মাধ্যমে আমরা ফ্রেন্ডলিটাকে যোগ করতে পেরেছি, আরেকটা কোয়ালিটি যোগ করতে পেরেছি। তো এটা হচ্ছে কোহেশন, সেন্টেন্সের মধ্যে সম্পর্কটাকে একদম ইয়ে করা,
স্পষ্ট করে তোলা, ক্লিয়ার করে তোলা, সেটাকে বলা হয় কোহেশন। জি আপু, ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখো হচ্ছে show the distinction between a comparison paragraph and a contrast paragraph. কম্পারিজন আর হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফের ডিফারেন্স গুলো এখানে আমাদের উল্লেখ করতে হবে। তো প্রথমে আমরা বলবো যে একটা কম্পারিজন প্যারাগ্রাফ আর হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফের মধ্যেই দুইটা করে সাবজেক্ট নিয়ে ডিসকাশন করা হয় আর তাদের পারপোজ গুলো ডিফারেন্ট হয়। আচ্ছা, তো কম্পারিজন মানে তো সবাই বুঝে তাই না? কম্পারিজন মানে হচ্ছে তুলনা করা দুইটা জিনিসের মধ্যে। কম্পারিজন মানে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা। মনে করো হচ্ছে চেয়ার আর হচ্ছে টেবিল। এখন তুমি হচ্ছে চেয়ার আর টেবিলের মধ্যে তুলনা করবা। যখন তুলনা করে একটা প্যারাগ্রাফ লিখবা, একটা এসে লিখবা, সেটাকে বলা হবে কম্পারিজন প্যারাগ্রাফ। দুইটা জিনিসের মধ্যে তুলনামূলক যে প্যারাগ্রাফ সেটাকে বলা হয় কম্পারিজন প্যারাগ্রাফ। এখন কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে দুইটা জিনিসের মধ্যে যে কি কি সিমিলারিটিস রয়েছে, সিমিলারিটিস গুলোর মধ্যে বেশি ফোকাস করা হয়। দুইটা জিনিসের সিমিলারিটিস গুলোর মধ্যে বেশি ফোকাস করা হয়, যেমন চেয়ার আর টেবিল, দুইটার মধ্যে কি কি সিমিলারিটিস আছে সেটা নিয়ে হচ্ছে তোমরা ফোকাস করবা যখন তোমরা কম্পারিজন প্যারাগ্রাফ লিখবা। আর কম্পারিজন প্যারাগ্রাফ লেখার মেইন পারপোজ হচ্ছে এটা দেখানো যে কিভাবে সাবজেক্ট গুলো এক হতে পারে, যেমন চেয়ার টেবিল কিভাবে এক হতে পারে সেটা দেখানোই হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফের মূল উদ্দেশ্য। এখন চেয়ার আর টেবিলের মধ্যে আমার মনে হয় না কোনো সিমিলারিটি আছে, বাট তারপর আমি বললাম দুইটা জিনিস যেহেতু আমার সামনে আছে এটা বোঝানোর জন্য তোমাদের যে দুইটা জিনিসের তুলনাটা কি বলা হয় হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফ। এখন এই দুইটা জিনিসের প্রকৃতি কিভাবে এক, স্বভাব কিভাবে এক, তারপর হচ্ছে গুণ এক, বৈশিষ্ট্য এক, এগুলো বোঝানোর জন্যই হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফ লেখা হয়। It uses words like similarly, likewise, both in the same way and also. এই যে দেখো similarly, similarly, likewise, both in the same way and also, এগুলো কিন্তু সব লিঙ্কিং ওয়ার্ড। এখন এই লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা কোন পারপাসে ব্যবহার করতেছি? লিঙ্কিং ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতেছি সিমিলারিটি দেখানোর জন্য। সিমিলারিটি দেখানোর জন্য আমরা কি এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে থাকবো। তারপর এখানে যে আইডিয়া গুলো আছে সেগুলো খুব অর্গানাইজড থাকে বাই হাইলাইটিং কমন পয়েন্টস শেয়ার্ড বাই দ্য সাবজেক্ট। এখানের আইডিয়া গুলো ওয়েল অর্গানাইজড থাকে, মানে দুইটার মধ্যে যে সেম জিনিস আছে, কমন পয়েন্ট আছে, সেগুলো এখানে হাইলাইট করা হয়। এই যে চেয়ার আর টেবিল, একটা সিমিলারিটি আমি খুঁজে পেয়েছি। সিমিলারিটিটা হচ্ছে চেয়ারও কাঠ দিয়ে বানানো হয় আর টেবিলও কাঠ দিয়ে বানানো হয়, তারপর প্লাস্টিক দিয়েও কিন্তু দুইটা বানানো যায়, তাহলে এখানে একটা সিমিলারিটি আছে। এটা হচ্ছে তাদের একটা কমন পয়েন্ট। কমন পয়েন্ট হচ্ছে এখানে হাইলাইট করা হয়। তাহলে কি, তাহলে হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে সিমিলারিটিতে বেশি ফোকাস করা হয়। সিমিলারলি, লাইকওয়াইজ, বোথ, ইন দ্য সেম ওয়ে এন্ড অলসো, এগুলো হচ্ছে ব্যবহার করা হয়। তো এখানের মূল পারপোজ হচ্ছে দুইটা জিনিসের মধ্যে সিমিলারিটিটাকে শো করা, দুইটা জিনিসের নেচার, কোয়ালিটি, ফিচার কিভাবে এক সেটা শো করা। তারপর হচ্ছে কম্পারিজন প্যারাগ্রাফ। কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে, কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে রিডাররা বুঝতে পারে যে দুইটার বৈশিষ্ট্যগুলো কি কি এন্ড কিভাবে হচ্ছে বৈশিষ্ট্যগুলো সেম বৈশিষ্ট্য সেটা বুঝতে পারে মানুষ। দেন হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কন্ট্রাস্টের মধ্যে আসলে ডিফারেন্স গুলোতে ফোকাস করা হয়। আমরা কম্পারিজনে হচ্ছে সিমিলারিটি ফোকাস করেছি, কিন্তু কন্ট্রাস্ট প্যারাগ্রাফে আমরা ডিফারেন্সটাকে ফোকাস করব, যে দুইটা ভিন্ন সাবজেক্টের মধ্যে কি কি তফাৎ রয়েছে, কি কি ডিফারেন্স রয়েছে, সেটাই হবে এখানের মূল বিষয়বস্তু। তো এখানের মূল পারপোজ হচ্ছে কিভাবে দুইটা বস্তু একে অপরের থেকে ডিফারেন্ট, চেয়ার আর টেবিল কিভাবে একে অপরের থেকে ডিফারেন্ট, সেটা দেখানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখানে। তারপর এখানেও কিছু লিঙ্কিং ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যেমন হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ওয়েরাস, আনলাইক এন্ড বাট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানের আইডিয়া গুলো কিন্তু অর্গানাইজড থাকে এন্ড এখানে অপোজিং আর ডিফারিং পয়েন্ট গুলোকে হাইলাইট করা হয়। যেমন হচ্ছে কি, টেবিলের উপর আমরা বই খাতা রাখি, সেখানে আমরা বসতে পারি না, কিন্তু চেয়ারের উপর আমরা বসতে পারি, এটা হচ্ছে মূল ডিফারেন্স এখানে, তাই না? তো যে ডিফারেন্স পয়েন্টটা আছে, ডিফারিং যে পয়েন্ট আছে, সেটাকে আমরা এখানে হাইলাইট করব। আর কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে কি যে সিমিলারিটিটা আছে সেটাকে আমরা হাইলাইট করব। A contrast paragraph helps the reader understand distinction and differences clearly. তো কন্ট্রাস্ট প্যারাগ্রাফ হচ্ছে রিডার্সদেরকে সাহায্য করে তারা যাতে তফাৎ বুঝতে পারে, পার্থক্য যাতে দুইটা বিষয়ের মধ্যে ঠিক মতো বুঝতে পারে। তো আমরা দেখেছি যে কম্পারিজন প্যারাগ্রাফের মধ্যে একজন রিডার বুঝতে পারে যে কিভাবে দুইটা বস্তুর মধ্যে বৈশিষ্ট্যগুলো এক।
আর হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মধ্যে রিডার্সরা বুঝতে পারে কিভাবে দুইটা জিনিস একে অপরের থেকে খুবই ডিফারেন্ট। এটা সবাই বুঝছো? বৈশিষ্ট্যগুলো আমাকে একটু বলো দেখি, কম্পারিজন প্যারাগ্রাফ কেমন হয় আর কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কেমন হয়। কম্পারিজন হচ্ছে সিমিলারিটি, কন্ট্রাস্ট হচ্ছে ডিসিমিলারিটি। হ্যাঁ, কন্ট্রাস্টের মধ্যে ডিসিমিলারিটি অথবা ডিফারিং পয়েন্ট গুলোকে ফলো করা হবে, আর কম্পারিজন হচ্ছে সিমিলারিটিটাকে পয়েন্ট আউট করা হবে, হাইলাইট করা হবে। আচ্ছা, একদম জিজ্ঞেস করেছো আপু, আমি বলতে চাইছি যে কোহেসিভ ডিভাইস বলতে কি বোঝায়। কোহেসিভ ডিভাইস মানে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড, এটা কি তোমরা জানো? কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। দেখো, কোহেশন মানে আমরা কি বুঝেছি? কোহেশন মানে আমরা বুঝেছি যে সেন্টেন্স গুলোর মধ্যে কানেকশন থাকতে হবে। কোহেশন মানে হচ্ছে সেন্টেন্স গুলোর মধ্যে কানেকশন থাকতে হবে। এখন সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে কানেকশন রাখি? সেন্টেন্সের মধ্যে তো আমরা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে কানেকশন রাখি, তাই না? তো যখন তুমি সেন্টেন্স গুলোর মধ্যে কানেকশন দেখানোর জন্য এন্ড, বাট, বিকজ, হাউএভার, দেয়ারফর, অলসো এগুলো ব্যবহার করবা, তখন হবে সেটাকে, তখন সেটাকে কোহেসিভ ডিভাইস বলা যাবে। তো কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এবার বুঝতে পারছো? আচ্ছা, তারপর তোমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন করাবো, হোয়াট ইজ প্লেজিয়ারিজম। হোয়াট ইজ প্লেজিয়ারিজম এন্ড হাউ ক্যান ইউ অ্যাভয়েড প্লেজিয়ারিজম, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো প্লেজিয়ারিজম কি এন্ড আমরা কিভাবে হচ্ছে প্লেজিয়ারিজমটাকে অ্যাভয়েড করবো। প্লেজিয়ারিজম মানে একদম সহজ কথায়, বাংলা কথায় যদি বলি তাহলে চুরি করা। প্লেজিয়ারিজম মানে হচ্ছে চুরি করা, বাট এটা হচ্ছে ডিজিটাল চুরি, যেমন আমরা অনলাইনে করি। কেউ যদি একজন মানুষের পোস্ট কপি করে তার টাইমলাইনে পোস্ট করে আর সেখানে যদি কোনো ক্রেডিট না দেয় যে এটা অন্য একজনের লেখা অথবা অন্য একজন